একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাস এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন। একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। এক সপ্তাহ বাড়িতে না থাকায় লেমুয়েল গুলিভার গুড হোপ জাহাজে আরও একটি যাত্রা শুরু করে, কিন্তু কিছু দিন পরে জাহাজটি জলদস্যুদের দ্বারা ছাপিয়ে গেল। তারা জাহাজ হাইজ্যাক করে পুরো ক্রু বেঁধে দেয়। গুলিভার পালানোর চেষ্টা করেছিল, তাই শাস্তি হিসাবে জলদস্যুরা তাকে একটি নৌকায় অফেও ও বাতাসের ইচ্ছায় নামিয়ে দেয়। দীর্ঘদিন ধরে গুলিভার দিগন্তের অবতরণ অবধি লক্ষ্য না করা পর্যন্ত খোলা সমুদ্রকে প্রদক্ষিণ করেছিলেন। তিনি তীরে সাঁতার কাটলেন এবং জমি জরিপ করতে শুরু করলেন। হঠাৎ এক
এক বিশাল ছায়া কভার এঁকে গেল রোদে। মাথা তুলে অবাক গুলিভার দেখলেন আকাশে বিশাল একটি দ্বীপ উজাড় করছে। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে গুলিভার চিৎকার শুরু করে। তার এই টুপিটি বয়ে বেড়ায় এই আশায় যে এই দ্বীপের বাসিন্দারা তাকে লক্ষ্য করবে। তারপরে নেটিভরা গুলিভারের প্রতি করুণা প্রকাশ করেছিল এবং সিঁড়িটি নিচে নামিয়েছিল যাতে তিনি দ্বীপে আরোহণ করতে পারেন। গুলিভার সিঁড়ি বেয়ে উঠলে তার সামনে খুব অদ্ভুত স্থানীয় লোকের ভিড় দেখতে পেলেন। তাদের মাথাগুলি ডান বা বাম দিকে কাত হয়েছিল, একটি চোখ ভেতরের দিকে এবং অন্যটি ঊর্ধ্বমুখী লুকিং, এবং প্রতিটি মহৎ ব্যক্তির কাছে একজন চাকর ছিল যিনি তার ঠোঁট বা কানে মালিককে থাপ্পড় মারতেন এবং তাকে তার চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রাখতেন। গুলিভার উষ্ণ অভ্যর্থনা জানালো, তাকে প্রাসাদে খাওয়ানো হয়েছিল, এমনকি দ্বীপটিতেও ভ্রমণ করা হয়েছিল। সুতরাং গুলিভার বুঝতে পেরেছিলেন যে বিশাল চুম্বকের কারণে পৃথিবী আকাশে উড়ে যায় এবং গোড়ায় রয়েছে বিশালাকা হীরা। কিন্তু উড়ন্ত কিংডমের জীবন বিরক্তিকর ছিল, তাই গুলিভার শীঘ্রই পৃথিবীতে ফিরে আসেন। তার চোখের আগে এক বিধ্বস্ত দেশ যেখানে চিরাচরিত পোশাক পরে স্থানীয় বাসিন্দারা অনাহারে ছিল। দেখা যাচ্ছে যে এই ব্যক্তিরা তাদের জীবনের সমস্ত কিছু অন্যভাবে করেছিল। তারা ছাদ থেকে শুরু করে একটি বাড়ি তৈরি করেছিলেন, তারা শশা থেকে সূর্যের রশ্মি পাওয়ার চেষ্টা করেছিল, আর শিল্পীরা অন্ধভাবে আঁকার জন্য পেইন্টের মিশ্রণ করছিলেন। স্থানীয় বিজ্ঞানীরা বুঝতে পারেননি কেন একটি ভাষায় শব্দগুলির প্রয়োজন নিডেড। সর্বোপরি প্রত্যেকের পক্ষে যারা তর্ক করতে শুরু করেছিলেন তারা কেবল মস্তিষ্কগুলি কেটে এগুলিকে সরিয়ে নিয়েছিল। গুলিভারের আশ্চর্যতার কোনো সীমা ছিল না এবং তিনি দ্বীপটি ত্যাগ করতে তড়িঘড়ি করলেন। প্রতিবেশী দেশগুলিতে গিয়ে গুলিভার নিজেকে অন্ধকার ও অন্ধকারের রাজ্যে খুঁজে পেয়েছিলেন। ভয় কাঁপতে কাঁপতে তিনি নিজের যাত্রা চালিয়ে গেলেন। হঠাৎ অন্ধকার থেকে একটি ভূত হাজির। আতঙ্কে গুলিভার লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আত্মা তাকে লক্ষ্য করেছিল। তিনি ইশারায় ভ্রমণকারীকে ইশারা করলেন এবং গুলিভারের ভূতের অনুসরণ ছাড়া উপায় ছিল না। খুব শীঘ্রই তারা একটি বড় দুর্গে পৌঁছেছিল এবং রাউলের সাথে সংবর্ধনা করার জন্য গুলিভারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্গের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে গুলিভার দেখলেন শত শত ভূত যারা নৈশভোজ রান্না করে, ঘরগুলি পরিষ্কার করে এবং পাহারা দেয়। দেখা গেল যে এই দেশটি একজন শক্তিশালী জাদুকর দ্বারা শাসিত, যিনি মৃতদের জীবিত করতে পারেন। সমস্ত জীবিত মৃত তার সেবা করে। উইজার্ড সম্মান সহ গুলিভার পেলেন এবং এরকম বিরল অতিথি আপ্যায়নের জন্য তিনি গুলিভার যাকে বলেছিলেন তাকে পুনরুত্থিত করতে শুরু করেছিলেন। তারা মহান যোদ্ধা, এজেসি এবং এমনকি আদিম মানুষ ছিল। তবে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গুলিভার উইজার্ডকে ধন্যবাদ জানায় এবং শীঘ্রই অন্ধকারের রাজ্য ছেড়ে চলে যায়। তিনি নিকটতম বন্দরে গিয়েছিলেন যেখানে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রিত একটি জাহাজে উঠবেন বলে আশাবাদী। বন্দরের আশেপাশে ঘুরে বেড়ানো গুলিভার তৎক্ষণাৎ দৃষ্টি আকর্ষণ করলেন। এই জায়গাগুলির একজন বিদেশী ছিল বিরলতা এবং তাই গুলিভারকে একজন গুপ্তচর হিসাবে ভুল করা হয়েছিল। তাকে জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় শাসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। বিদেশী তৎক্ষণাৎ দোষী সাব্যস্ত হয়েছিল এবং শাস্তি হিসাবে গুলিভারকে তার পেটের সিংহাসন ঘরটি পেরিয়ে ক্রুল করতে হয়েছিল এবং তার পথে মেঝেতে চাটতে হয়েছিল। এটাই ছিল রীতি। শেষে গুলিভার 7 বার রাজার কাছে মাথা নত করে মেঝেতে আঘাত করল। তখন গভর্নর গুলিভারের দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং তারপরে তাকে ক্ষমা করলেন। অলৌকিকভাবে মুক্ত করা গুলিভার দুর্গ থেকে ছুটে বেরিয়ে নিকটস্থ বন্দরে চলে গেলেন যেখানে তিনি একটি ইংরেজ জাহাজে উঠেছিলেন। আমার অবশ্যই বলতে হবে যে গুলিভার এই অংশগুলিতে আর ফিরে আসেনি।